নমস্কার। তোমাদের সকলকে দীপাবলির অনেক অনেক ভালোবাসা। কিছুদিন আগেই গেল ভূত চতুর্দশী, আর ভূত চতুর্দশী উপলক্ষে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের এ সপ্তাহের নিবেদন একটি আরবান লেজেন্ড। আজ আমরা তোমাদের শোনাব আল নাদাহার গল্প। কে এই আল নাদাহা, তার সাথে আগে একটু পরিচয় করে নাও। এই আল নাদাহা অনেকটা আমাদের নিশির ডাকের মতো। বলা হয় আল নাদাহা এক অতীব সুন্দরী মহিলা, যে নীলনদের জলের নিচে এক গুহায় বসবাস করে। রাতের বেলা শিকার ধরতে সে জল থেকে উঠে এসে কোনো এক পুরুষের নাম ধরে ক্রমাগত ডেকে চলে। যে পুরুষটির নাম ধরে সে ডাকে, সেই হতভাগ্য যত দূরেই থাক না কেন, তার কানে সেই মায়াবী ডাক গিয়ে ঠিক পৌঁছয়। আর সেটা শোনা মাত্রই সে সম্মোহিতের মতো ঘোরে আচ্ছন্ন হয়ে সেই ডাক অনুসরণ করতে করতে ঠিক নীলনদের পাড়ে এসে হাজির হয়। তারপর আল নাদাহা তাকে ছলনায় ভুলিয়ে তার সাথে আসতে তাকে বাধ্য করে এবং শেষ পর্যন্ত সেই লোকটিকে সে নীলনদের জলে ডুবিয়ে মেরে ফেলে। তবে একথাও প্রচলিত আছে যে যদি কোনো পুরুষকে আল নাদাহের সত্যিই পছন্দ হয়, তাহলে সে তাকে নিজের সাথে নিয়ে যায় তার জলের তলার গুহায় এবং সেখানে সে তাকে বিয়ে করে। কিন্তু তার সম্মোহনের মন্ত্রের প্রভাব কমে আসলেই সাথে সাথে সে তার স্বামীকে হত্যা করে এবং পলিমাটির নিচে তার দেহ পুঁতে দেয়। তাহলে মোটামুটি বুঝতে পারলে আল নাদাহা কে। আজ তোমাদের শোনাবো আল নাদাহার গল্প। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে তোমাদের জন্য থাকছে সুলেখক দেবাশিস ভট্টাচার্যের কলম থেকে আহ্বান। লেখক দেবাশিস ভট্টাচার্যের লেখালেখি শুরু স্কুল জীবনে, স্কুল ম্যাগাজিনের মাধ্যমে, তারপর লিটল ম্যাগাজিনে এবং তারপর ফেসবুকের বিভিন্ন সাহিত্য গ্রুপে, বিভিন্ন সংকলন পত্রিকা, ই বুক, ওয়েবজিনে নিয়মিত লিখে চলেছেন। এই বছরই কলমে কলমে গল্প, ডাকাত পড়েছে সংকলনে এবং উৎসব সংখ্যা, সর্বভূতেষু ও ভূতভূতুমে লেখা প্রকাশিত হয়েছে। এই বছরই প্রকাশ হতে চলেছে বেশ কিছু সংকলন: শিরে শিহরণ, মাধবীলতার আঙিনায়, ভূতে ভরা 101, ওরা আসছে সেরা সমগ্র 1, বরফকাঠি জমজমাটি ইত্যাদি আরও কিছু সংকলন। অডিও স্টোরি এই প্রথমবার। এই গল্পটি আমরা পেয়েছি জনপ্রিয় ফেসবুক গ্রুপ চিনে পটকা থেকে। চিনে পটকার লিঙ্ক আমরা আমাদের এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চাইলে তোমরাও চিনে পটকায় জয়েন করতে পারো, সেখানেও এরকম নানান স্বাদের গল্প তোমরা পড়তে পারবে। তাহলে চলো আজ আর সময় নষ্ট না করে শুরু করি আজকের নিবেদন। শুনতে থাকো আহ্বান। বাবু, এই বাবু, কি রে, আর কত ঘুমাবি? ওঠ এবার। মায়ের তীব্র ও আকুল কণ্ঠস্বর প্রবেশ করল অর্কর কানে, কিন্তু কিছুতেই চোখ খুলতে পারল না। আধা ঘুম আর আধা জাগরণের মাঝেই তার মনে হলো, মা কি করে হবে? মা তো আর বেঁচে নেই। সেই কবেই ক্লাস 10-এ পড়ার সময় মা মারা গেছেন। যেন সিনেমার দৃশ্য ভেসে উঠছে চোখে। স্কুল থেকে ফিরেছে অর্ক, বাড়ির উঠোন ভর্তি লোক। শম্পা পিসি তাকে দেখেই টেনে নিল নিজের বুকে। কি হয়েছে পিসি? আঙুল দেখায় পিসি। উঠোনেই একটু দূরে খাটে শুয়ে মায়ের নিষ্প্রাণ শরীর। খাটের পাশেই মাটিতে বাবা বসে উদ্ভ্রান্তের মতো, মাথায় হাত দিয়ে। চোখ যেন আরও ঘুমে জড়িয়ে যাচ্ছে। ভবানীপুরের বাড়ির ন্যাড়া ছাদ, অনেকগুলো বাচ্চা হুড়োহুড়ি করছে। একটা ঘুড়ি কেটে ভেসে যাচ্ছে ছাদের ওপর দিয়ে, তার সুতোটা ঝুলছে। সেই কাটা ঘুড়ির পেছন পেছন ছুটছে একটা তারই বয়সী বছর 10-এর ছেলে, খুব চেনা, কিন্তু নাম মনে পড়ছে না। ছেলেটা যতটা সম্ভব হাত বাড়িয়ে ধরার চেষ্টা করলো, পারল না নিজের টাল সামলাতে।
ছোট্ট শরীরটা অদৃশ্য হয়ে গেল ন্যাড়া ছাদের কিনারা থেকে। রুকু! চিৎকার করে উঠল অর্ক। মনে পড়েছে রুকু ছিল ওর নাম, কিন্তু সে তো অনেক কাল আগের কথা। স্বপ্ন দেখছে, কিন্তু চোখ খুলতে পারছে না। ঘুম যেন চেপে ধরেছে চোখের পাতা দুটোকে। শীতের ফুরিয়ে আসা বিকেল, গাছে গাছে পাখপাখালির কোলাহল, কলতান। ডান দিকে লেকের জলে পানকৌড়িগুলো তাড়াতাড়ি ডুব দিয়ে খাবার সংগ্রহ করে নিচ্ছে। একটা মাছরাঙা পড়ন্ত সূর্যের শেষ রশ্মিটুকু দিয়ে ডানা রাঙিয়ে ঝুপ করে লেকের জলে ঠোক্কর দিয়ে গাছে গিয়ে বসল। আর এমন সময় অর্কর বুকে ঢেউ তুলে তার ভুবন আলো করে সামনে এসে দাঁড়ালো চন্দনা। ভবানীপুরের একই পাড়ার জীবন কাকুর মেয়ে। মাত্র 5 মিনিট কথা বলে অর্কর আলোকিত ভুবনকে অন্ধকারে ডুবিয়ে পায়ের নিচের সমস্ত মাটিটাকে যেন টেনে নিয়ে চলে গেল চন্দনা। জানিয়ে গেল তার বিয়ের পাকা খবর। অপশ্রিয়মান চন্দনাকে পেছন থেকে শেষবারের মতো ডাক দিল অর্ক। ঘুম না জাগরুন, এটাও তো বহুকাল আগের ঘটনা। চোখ কেন খুলতে পারছি না আমি? কেন খুলতে পারছি না চোখ? ভাবে আর আপ্রাণ চেষ্টা করে চোখ খোলার। This is a message to all the passengers from Captain Ward. We are going to land in Cairo Airport, the capital of Egypt, shortly. Passengers are requested to tie up their seatbelts. Hope you had a great journey. Thank you. বিমান সেবিকার ঘোষণার কিছু পরেই ইজিপ্ট এয়ারের ফ্লাইট 713 কায়রো বিমানবন্দরের মাটি ছুঁল। সারা শরীরে একটা মৃদু ঝাঁকুনির পর চোখ মেলল অর্ক। অবশেষে চোখ মেলতে পেরেছে। চোখ কুঁচকে কয়েকবার খোলা বন্ধ করে স্বাভাবিক হলো অর্ক। চারিদিকে কেমন একটা জলো আঁশটে গন্ধ। ঠিক লেকের ধারে বসে এই গন্ধ পেত কলকাতায়। কিন্তু এখন সে কোথায়? সারা জায়গাটা একটা নীল আলোয় ভরা। চারিদিকে চোখ ঘোরায় না, আলোর কোনো উৎস চোখে পড়ে না। গোটা ঘরটা নীলচে আলো আধারিতে ভরা হলেও আবছাভাবে অদ্ভুত দর্শন আসবাবগুলো চোখে পড়ে। সবই ঝিনুক, গেঁড়ি গুগলির খোলা আর মাছের আঁশে। সম্বিত ফেরে অর্কর। তার তো এখন মিশরে থাকার কথা, আবুসিরের টেন্টে। ধর্মর করে উঠে বসে দেখল যে সে যে শয্যায় এতক্ষণ রয়েছে সবটাই ভারী, নরম, জলজ লতাপাতায় তৈরি। আর এই সব থেকেই আষ্টে জলজ গন্ধটা আসছে। সে যখনই শয্যা থেকে উঠতে যাবে তখনই ঘরটা আলোয় ভরে উঠল। সেই আলোয় সে দেখতে পেল ঘরটা একটা গুহাকৃতির, আর তার পায়ের দিক বরাবর কিছুটা দূরে একটা সুড়ঙ্গ মতো পথ চলে গেছে ক্রমশ ওপরের দিকে। আর এই নতুন আলোটা সুড়ঙ্গ বেয়েই এগিয়ে আসছে এই ঘরের দিকে। কিছুতেই অর্ক মনে করতে পারল না যে সে কিভাবে কখন এখানে এলো। ক্রমেই আলোটা সুড়ঙ্গ পেরিয়ে চলে এলো ঘরের মধ্যে। ঘরটা পুরো আলোকিত হয়ে গেল, আর সাথে অদ্ভুত সুগন্ধে ভরে উঠল ঘরটা। অর্ক অবাক হয়ে দেখল ঘর আলো করে দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দরী তন্নি মহিলা। তার মাথার খোলা লালচে চুল দুই কাঁধের ওপর দিয়ে সে ঝাঁপিয়ে পড়েছে সুগঠিত বুকের ওপর। শরীরের ঊর্ধ্বভাগ ঢাকা আছে নীল রঙের স্বচ্ছ ঢোলা হাতকাটা পোশাকে। গলায় সোনার ভারী ও মোটা গয়না। সুগভীর নাভির নিচে জড়ানো নীল রঙেরই স্বচ্ছ বস্ত্রখণ্ড। কোমরের মোটা সোনার কোমরবন্ধ, পাকা জলপাই রঙের সাটিনের মতো মসৃণ ত্বক, পেলব দুই বাহুতেই সোনার বাজুবন্ধ। দীর্ঘ মদির দুটি চোখে যেন নীল নদের অতল স্পর্শিতা। এই গয়না, এই পোশাক সবই অর্কর চেনা। বহু ছবিতে, পিরামিডের গায়ে থাকা অনেক ছবিতে
এইরকম মিশরীয় পোশাক আর গয়না তার দেখা। মহিলাকে দেখে চোখ ফেরানো যায় না, শরীর জুড়ে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করতে থাকে অর্ক। তার সাথে চোখাচোখি হওয়া মাত্র মেয়েটির পুরন্ত ঠোঁটে ফুটে ওঠে স্মিত হাসি। মেয়েটি এগিয়ে আসে তার দিকে। অর্ক সম্মোহিতের মতো মেয়েটির দিকে এগিয়ে যেতে যেতে থমকে দাঁড়ায়। তার সব মনে পড়ে গেছে। ডক্টর সানিয়েল। কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরিয়ে এদিক ওদিক যখন তাকাচ্ছিল অর্ক, তখনই ঠিক তার পাশে এসে প্রশ্নটি করা হলো। প্রথমটায় বুঝতে না পারলেও লোকটি সামনে এসে দ্বিতীয়বার জিজ্ঞেস করায় বুঝতে পারলেও প্রশ্নটা তাকেই করা হয়েছে। প্রশ্নকর্তার দিকে ভালো করে তাকিয়ে দেখতে পেল মাঝারি উচ্চতার এক মিশরীয় যুবককে। অবশ্য যুবকটি যে মিশরীয় এটা তার অনুমান। চেন্নাই এয়ারপোর্টে দেখলে একেই তামিল যুবক বলে মনে হতো। বিশেষত্বহীন চেহারায় চোখ দুটিতে বুদ্ধির দীপ্তি, দাড়ি গোপ কামানো। ছেলেটির দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, Yes, Arko Saniel from University of California. আব্দুল হালিম আলী। নিজের নাম বলে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল ছেলেটি। ছেলেটির সাথে করমর্দন ও আলাপ সেরে ছেলেটির সাথে কথা বলতে বলতে তার জন্য অপেক্ষারত গাড়িতে গিয়ে উঠল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের ইজিপ্টোলজির প্রফেসর, বছর 33-এর তরুণ কলকাতার বাঙালি ডক্টর অর্ক সান্যাল। তাদের গন্তব্য কায়রো থেকে 35 কিলোমিটার দক্ষিণে আবুসির, যেখানে সেই 1976 সাল থেকে খনন কার্য এবং গবেষণা চালাচ্ছে চেক ইনস্টিটিউট অফ ইজিপ্টোলজি। তার স্বপ্নের দেশ মিশর। সেই কোন ছোটবেলায় বাবার হাত ধরে কলকাতা জাদুঘরে গিয়ে মমি দেখা, স্ফিংসের মূর্তি দেখা, বাবার কাছে মিশরের গল্প শোনা, সেই থেকেই এবং পরে 10 কমেন্ডমেন্টস সিনেমা দেখার পর থেকেই তার মিশর নিয়ে একটা তুমুল আগ্রহ জন্মায়। পরবর্তীকালে শঙ্কু, কাকাবাবু, টিনটিন সবার মিশর অভিযান গোগ্রাসে গিলেছে। অর্ক সেই মুষ্টিমেয়দের একজন যে নিজের প্যাশনকেই প্রফেশনে পরিণত করেছে। মিশরে সে আগে এসেছে বেড়াতে, কন্ডাক্টেড ট্যুরে, এবার এসেছে গবেষণার কাজে। অল্প বয়সেই খুবই নামডাক ইজিপ্টোলজিস্ট হিসেবে এই অকৃতদার যুবকের। চেক ইনস্টিটিউট অফ ইজিপ্টোলজির কিছু কাজের ওপর তার করা গবেষণাপত্রগুলি ওনাদের নজর কেড়েছিল। তাই তাকে আমন্ত্রণ জানায় ইজিপ্টে এসে তাদের কাজে যোগ দিতে এবং গবেষণা করতে। অফারটা পেয়ে লুফে নিয়েছিল অর্ক। কন্ডাক্টেড ট্যুরে বেরিয়ে সে পিরামিড, অন্যান্য দর্শনীয় স্থান দেখে এসেছিল বটে, কিন্তু আবুসির তার ঘোরা হয়নি। অথচ গিজা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে আবুসির। এখানেও প্রায় 14টা পিরামিড ও সমাধিস্থল আছে। এই আবুসির নিয়ে পর্যটকদের মাথা ব্যথা না থাকলেও অর্কর অপরিসীম আগ্রহ ছিল, কারণ যত বিখ্যাত পিরামিডগুলি সবই গিজা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। কিন্তু আবুসির গ্রামটি থেকে গিয়েছিল পর্যটকদের আগ্রহের বাইরে। কিন্তু আবুসিরের ঐতিহাসিক গুরুত্ব জানা ছিল অর্ক। 2686 থেকে 2181 খ্রিস্টপূর্বাব্দকে পিরামিড তৈরির যুগ বলা হয়। প্রায় 3100 খ্রিস্টপূর্বাব্দে নারমার প্রথম রাজবংশ সমগ্র মিশরে অর্থাৎ আপার মিশর ও লোয়ার মিশরকে একত্র করে রাজত্ব স্থাপন করে। গিজার পার্শ্ববর্তী সমাধিস্থল চতুর্থ রাজবংশের সমাধি ও পিরামিডে ভরা। তাই পঞ্চম রাজবংশের ফেরাওদের অন্য জায়গা খুঁজে নিতে হয় নিজেদের সমাধিস্থল নির্মাণের জন্য। উসারকাপ হলেন এই পঞ্চম রাজবংশের প্রথম রাজা। তিনি একটি সূর্য মন্দির নির্মাণ করেন, যা বর্তমানে কায়রো থেকে 15 কিলোমিটার দক্ষিণে। এই রাজবংশেরই দ্বিতীয় ফেরাও সাহুরা। ইনি একটি নতুন সমাধিস্থল নির্মাণ করেন, যা বর্তমানে আবুসির। নীল নদের ধারে একটা গ্রাম আবুসির। এরই পার্শ্ববর্তী অঞ্চলে সেই সমাধিস্থল, যা গিজা থেকে মাত্র 10 কিলোমিটার দক্ষিণে আর সাক্কারা থেকে 8 কিলোমিটার উত্তরে অবস্থিত। মিশরীয় দেবতা ওসিরিস ছিলেন উর্বরতা, পরকাল, মৃত পুনরুত্থান ও গাছপালার দেবতা। আবুসির কথার অর্থ হল ওসিরিসের আবাসস্থল বা মন্দির। এখানে সাহুরা, নেফিরির কেরা ও নিউসেরার পিরামিড উল্লেখযোগ্য। আছে
নেফেরেফরার অসমাপ্ত পিরামিড এবং আরও অনেক পিরামিড ও সমাধিস্থল। আবু সিরের পিরামিডগুলি বিশালত্বে এবং গুণমানে পূর্বেকার পিরামিডগুলির তুলনায় অনেক নিকৃষ্ট। এটাই মূল কারণ পর্যটকদের কাছে আকর্ষণীয় না হওয়ার। যদিও গবেষক এবং পুরাতত্ত্ববিদেরা সেই 1838 সাল থেকেই এই অঞ্চলে খনন কার্য শুরু করে দিয়েছিলেন এবং 1902 থেকে 1908 সাল পর্যন্ত জার্মান ওরিয়েন্টাল সোসাইটি ব্যাপক অনুসন্ধান ও খনন কার্য চালিয়েছিল। এই পঞ্চম রাজবংশ থেকেই পতনের সূত্রপাত হয়। তাই মিশর সভ্যতার ইতিহাস ও তৎকালীন জীবনযাত্রা সম্পর্কে জানার জন্যই এখানে আসার যাবতীয় আগ্রহ অর্কর। সেই সময়ে এই অঞ্চলটি ছিল প্যাপিরাস সমৃদ্ধ, তাই প্রচুর প্যাপিরাসে লিখিত নথিপাঠের প্রবল আগ্রহ ছিল অর্কর। তার এই স্বপ্ন যে পূরণ হতে চলেছে ভেবে খুবই উত্তেজনা বোধ করছিল সে। সারা রাস্তা অর্ক নিজের চিন্তায় ডুবেছিল, আর হালেমও তাকে বিরক্ত করেনি। কথায় কথায় শুধু অর্ক এটুকু জানতে পেরেছিল হালেমও ইজিপ্টোলজির ছাত্র এবং সেও চেক ইনস্টিটিউটের সাথে কাজ করছে। অর্কের চিন্তায় ছেদ পড়ল যখন হালেম জানালো যে তারা এসে গেছে। গাড়ি থেকে নেমে অর্ক দেখল তারা মোটামুটি প্রায় জনবিরল অঞ্চলে রয়েছে। একধারে নীলনদ, তারা নীলনদের ধারেই রয়েছে। এখানে গুটি কয়েক টেন্ট রয়েছে, সামান্য শ্যামলিমা রয়েছে এই অঞ্চলটায়, কিন্তু কিছু দূরেই মরুভূমি আর সেখানে পিরামিড দেখা যাচ্ছে। জানুয়ারি মাসের মাঝামাঝি, কিন্তু এখনই বেশ গরম। সূর্যের প্রখর উত্তাপ রয়েছে, কিন্তু এখন গরমটা সহনশীল পর্যায়ে। হালিম জানালো রাতের দিকে কিছুটা ঠান্ডা পড়ে। সে আরও বলল যে বেশিরভাগ লোক আর টেন্ট রয়েছে যেখানে খনন কাজ চলছে সেই মরুভূমির দিকে। যেহেতু অর্ক প্যাপিরাস নিয়ে কাজ করবে, তাই আপাতত তার টেন্ট এখানেই রাখা হয়েছে। সে যখন চাইবে পিরামিডের দিকে যেতে পারে এবং ওখানেও টেন্টে থাকতে পারে। অর্ক জানতে চাইল মূলত যার আমন্ত্রণে ও আগ্রহে সে এসেছে সেই প্রফেসর ওকোনস্কি ও প্রফেসর বারবারা ভাতিকোভা কোথায়। তারা যখন কথা বলছিল সেই সময় দুজন শ্বেতাঙ্গ মহিলা তাদের কাছে চলে এসেছে। তাদের মধ্যে একজন বেশি বয়স্ক এবং তার মাথার সব চুলই পেকে গেছে। তিনি এগিয়ে এসে অর্কর দিকে হাত বাড়িয়ে দিলেন। বারবারা ভাতিকোভা। 57 বছরের বারবারার সাথে সামনাসামনি না হলেও ফোনে ও ভিডিও কলে অর্কের সাথে এই প্রাণশক্তিতে ভরপুর মিশরবিদ ও গবেষক চেক ভদ্রমহিলার বহুবার কথা হয়েছে। করমর্দন করে জিজ্ঞেস করলেন আসতে কোনো কষ্ট হয়েছে কিনা। সঙ্গের অপর যুবতী মহিলার সঙ্গেও পরিচয় করিয়ে দিলেন, ক্লারা হপকিন্স। স্বর্ণকেশী বছর 30-এর এই তরুণীও ইজিপ্টোলজিস্ট, আসলে আমেরিকান, কিন্তু জন্ম বেড়ে ওঠা সবই চেকোস্লোভাকিয়ায়। দুজনেই খুব হাসি খুশি। বারবারা গত 20 বছর ধরেই আবুসিরে আছেন, অবশ্যই একটানা নয়, মাঝে মাঝেই বিশ্বের নানা জায়গায় মিটিং ও সেমিনার এবং নিজের বাড়ি ঘুরে আবার আবুসিরে ফেরেন। আর ক্লারা মাত্র 3 দিন আগেই এখানে এসেছেন। অর্কর মতো এই দুজনও মিশর লিপি পাঠে যথেষ্ট দক্ষ। অনেকগুলো প্যাপিরাস জমে গেছে, সবগুলোর পাঠোদ্ধারও করা যাচ্ছে না, অনেকগুলোই বেশ জীর্ণ। তুমি এসে গেছো, ভালোই হয়েছে। লাঞ্চ সেরে আমরা বসবো। তাঁবুগুলির দিকে এগিয়ে যেতে যেতে বললেন বারবারা। হালিম বিদায় নিয়ে চলে গেছে। তাকে যেতে হবে সমাধিস্থলগুলোর কাছে যেখানে খনন কার্য চলছে। তার সেখানে অনেক কাজ, তবে বিকেলে আবার হয়তো আসবে। সবচেয়ে বড় তাঁবুটায় থাকেন বারবারা ও ক্লারা, আর ঠিক তার পাশের তাঁবুতেই থাকার ব্যবস্থা হয়েছে অর্কর। অন্য তাঁবুগুলোয় থাকে কিছু পাহারাদার, রান্না করার লোকজন, কিছু কুলি মজুর। এরা সকলেই মিশরীয়, আর দু একটা তাঁবুতে কয়েকজন প্রত্নতাত্ত্বিক থাকেন যারা সমাধিস্থল থেকে যাতায়াত করে। বারবারা ও ক্লারা নিজেদের তাঁবুতে ঢুকে গেলেও অর্ক তাঁবুগুলোকে পেছনে ফেলে এগিয়ে গেল নীলনদের ধারে। রোদ্দুর পড়ে চকচক করছে জল, জলে রোদ প্রতিফলিত হয়ে আলোর খেলা চলছে তাঁবুগুলোর গায়ে। মৃদু হাওয়ায় তাঁবুর ওপরে লাগানো পতাকা উড়ছে। জলের ধারে জায়গায় জায়গায় ছোট ছোট ঝোপ, ছাড়া ছাড়া ভাবে কিছু নিঃসঙ্গ খেজুর গাছ। হাওয়ায় তাদের পাতাগুলো নড়ছে, যেন অর্ককে স্বাগত জানাচ্ছে। কয়েকটা বক জাতীয় পাখি জলের ধারে ঘুরে বেড়াচ্ছে আর মাটি থেকে কিছু খুঁটে খুঁটে খাচ্ছে। একেবারে কিনারে এসে
উবু হয়ে বসে জলে হাত ডোবায় অর্ক। আজলা করে জল ছেটায় চোখে মুখে। এই সেই নীলনদ, কত ইতিহাসের সাক্ষী। পিরামিড তৈরি শুধু নয়, মিশর সভ্যতাকে নীলনদেরই দান বলা হয়। উঠে পড়ল অর্ক। অনেক বেলা হলো। অর্ক নিজের তাঁবুতে গিয়ে ঢুকল। দুপুরে লাঞ্চের পর বারবারা আর ক্লারার সাথে বসলো সমাধিস্থল থেকে পাওয়া প্যাপিরাস ও কিছু ভাঙাচোরা প্রত্নতাত্ত্বিক নমুনা নিয়ে। বারবারা জানালো 2011 সালে মিশরে একটি বিদ্রোহ হয় এবং সেই সময় এই সমাধিস্থল থেকে অনেক কিছু লুট হয়ে গেছে। পুরোহিত রোটেপের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাধি থেকে অনেক কিছু লুট হয়। বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিনজনে প্রায় সারাদিন ধরে খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখতে থাকলো এবং বেশ কিছু প্যাপিরাসের থেকে পাঠোদ্ধার করতে পারল। এখান থেকে এটা অনুমান করা যাচ্ছিল যে ষষ্ঠ রাজবংশের সময় বেশ কিছু আক্রমণ হয়। শাসকরাও ছিল দুর্বল প্রকৃতির এবং এই সময় কিছু উচ্চপদস্থ রাজকর্মচারীও রাজপদলোভী হয়ে পড়ে। সন্ধে হয়ে যাওয়ায় পেট্রোম্যাক্সের আলোয় কাজ করছিল তারা। সমাধিক্ষেত্রে জেনারেটর ও ডায়নামোর ব্যবস্থা থাকলেও এদিকের টেন্টে সে ব্যবস্থা করা হয়নি। তবে আরও গরম পড়ার আগেই এদিকেও সে ব্যবস্থা হয়ে যাবে। তিনজনেই কাজে এত ডুবে ছিল যে কখন সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে টেরও পায়নি। যখন রাতের খাবার দিয়ে গেল তখন তারা ঘড়িতে দেখল প্রায় 10টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে বারবারা আর ক্লারাকে গুড নাইট জানিয়ে নিজের তাঁবুতে ফিরে এলো অর্ক। খানিক্ষণ বসে নিজের নোট বইতে আরও কিছু নোটস লিখে 11টা নাগাদ পেট্রোম্যাক্স নিভিয়ে শুয়ে পড়ল। নতুন জায়গায় চট করে ঘুম আসে না তার। বেশ খানিক্ষণ এপাশ ওপাশ করার পর যখন সবে তার চোখে ঘুম এসেছে তখন মনে হলো কে যেন তার নাম ধরে ডাকছে। সে পাত্তা না দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু এবার যেন আরো স্পষ্টভাবে কেউ তাকে নদীর দিকে ডাকছে, কোনো নারী কণ্ঠের ডাক। এবারেও সে পাত্তা দিল না, বরং প্রাণপণে ঘুমানোর চেষ্টা করতে থাকলো। একটু বোধহয় ঘুমিয়েও পড়েছিল, কিন্তু আবার তন্দ্রা ছুটে গেল সেই তার নাম ধরে ডাক শুনে। এবার একদম স্পষ্ট সে ডাক। বিছানায় উঠে বসলো সে। না, কোনো ভুল নেই, তার নাম ধরেই ক্রমাগত ডেকে চলেছে কোনো নারী কণ্ঠ। তার মনে হলো ক্লারা নয় তো, হয়তো নদীর ধারে কোনো বিপদে পড়েছে, আর টেন্ট তো নদীর পাড়েই প্রায়। বিছানা ছেড়ে উঠে মাটিতে নেমে পায়ে চটি জোড়া গলিয়ে বেরিয়ে এলো টেন্ট থেকে। বাইরে হালকা চাঁদের আলো, চারিদিকে একটা যেন আলো আঁধারির মায়া চাদর বিছিয়ে রেখেছে। দূরে পিরামিডগুলো সিলিউট, আকাশে আধখানা চাঁদ, অপূর্ব লাগছে চারিদিকটা। পাহারাদারেরা ইতস্তত ঘুমিয়ে আছে মাটিতেই। টেন্ট থেকে বেরিয়েই সে বুঝতে পারল সে ভুল শোনেনি। গজবিশেক দূরেই নদীর পাড় থেকেই তার নাম ধরে ডাকছে সম্ভবত ক্লারাই। সে ডাকটা লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল। নদীর কাছাকাছি এসে দেখল তার দিকে পেছন করে একটা ঝোপের পাশে একটা নারী মূর্তি। মৃদু হাওয়ায় তার খোলা চুল অল্প অল্প উড়ছে। কাছে গিয়ে ক্লারার নাম ধরে ডাকতেই সেই নারী মূর্তি তার দিকে ফিরল। এক অপরূপা সুন্দরী। অর্ককে দেখে মৃদু হাসল। অর্কর সমস্ত বোধবুদ্ধি সবকিছু নিমেষে হারিয়ে গেল। সে কে, সে কোথায়, কি জন্য এসেছে সব ভুলে সম্মোহিতের মতো এগিয়ে গেল নারীর দিকে। সে কাছে গিয়ে দুহাত প্রসারিত করতেই সেই নারী মূর্তি ঝাঁপিয়ে পড়ল তার বুকে। নিজের বুকের সঙ্গে তাকে মিশিয়ে দিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল অর্ক। এভাবে কতক্ষণ কাটলো কে জানে। তারপর দুজনে হাত ধরাধরি করে নেমে গেল নীল নদের জলে। জলের ভেতর দিয়ে তারা নেমে যেতে লাগলো ক্রমশই গভীরে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছল নদীর তলদেশে। সেখানে এক গুহায় এসে পৌঁছল তারা। সেখানে আদরে, প্রেমে, আশ্লেষে, মিলনে কেটে যেতে থাকলো সময়। নদীর নিচে দিনরাতের কোনো পার্থক্য বোঝা যায় না। গুহাটা হালকা নীলচে আলোয় ভরে থাকে, আর যখন সেই মেয়েটি গুহায় থাকে গুহা ভরে থাকে অপার্থিব আলোর ছটায়।
অর্কর কিছুই মনে রইল না, যেন সে যুগ যুগান্ত ধরেই এই প্রেয়সীর সাথে এখানে এইভাবে সময় কাটাচ্ছে। ওদিকে পরদিন সকাল থেকে অর্ককে দেখতে না পেয়ে প্রত্নতাত্ত্বিকদের দলটা সব কাজ বন্ধ করে যথাসম্ভব খুঁজে ফেলল গোটা এলাকাটি, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। রাতে তাকে টেন্টে ঢুকতে অনেকেই দেখেছে, কিন্তু তারপর আর বেরোতে কেউ দেখেনি। নদীর ধারে তার কোনো চিহ্ন পাওয়া গেল না। নদীতেও জাল ফেলা হলো। কোথাও না পেয়ে মিশর পুলিশকে এবং আমেরিকান ও ভারতীয় দূতাবাসকেও খবর দেওয়া হলো, কিন্তু সরকারি বা বেসরকারি সমস্ত দলেরই খোঁজাখুঁজি ব্যর্থ হলো। কোথাও অর্কর কোনো হদিশ পাওয়া গেল না। সে যেন ভোজবাজির মতো হাওয়ায় মিলিয়ে গেল। শুধু মিশরীয় কুলি মজুর ও পাহারাদারেরা বলল অর্ক আল নাদাহার কবলে পড়েছে, ওকে আর পাওয়া সম্ভব নয়। অর্ক থমকে দাঁড়ালেও মেয়েটি এগিয়ে আসতে থাকে তার দিকে। অর্কর প্রায় সব ঘটনাই মনে পড়েছে। রাতে তার নাম ধরে এক নারী কণ্ঠের ডাক শুনে টেন্ট থেকে বেরিয়ে আসে, আর নীলনদের ধারে এই মেয়েটির সাথে দেখা হয়। কিন্তু তারপর কি হলো, সে এখানে কিভাবে এলো, আর এটা কোন জায়গা, কিছুই মনে করতে পারছে না। মেয়েটি এগিয়ে এসে জড়িয়ে ধরে অর্ককে। অর্ক প্রথমে সংকোচে কাঠ হয়ে থাকলো, কিন্তু মেয়েটির ঠোঁট জোড়া যখন তার ঠোঁটকে নিজের মুখের ভেতর টেনে নিল, তখন অর্ক সেই সুন্দরীকে হাত দিয়ে ঠেলে দিয়ে প্রশ্ন করল, কে তুমি? আমায় কোথায় নিয়ে এসেছো? কি যাও? অর্কের প্রশ্নবাণে যেন সুন্দরী হতচকিত হয়ে পড়ল। বিস্ময়ে চোখ দুটো বিস্ফারিত হয়ে অর্কর মুখের দিকে তাকিয়ে রইল। মৃদু স্বরে বলল, আমি আমি কে? এই কথা তুমি জিজ্ঞেস করতে পারলে? নিজের স্ত্রীকে কি কেউ এমন করে বলে? এই কিরকম রসিকতা! হ্যাঁ, দু চোখে জলের ধারা নামে মেয়েটির। রসিকতা? আমি রসিকতা করছি তোমার সাথে? একটাও বাজে কথা বলবে না। আমি আর এক মুহূর্তও এখানে থাকবো না। এক্ষুনি এক্ষুনি আমার টেন্টে নিয়ে চলো, নিয়ে চলো এক্ষুনি। রাগতভাবে চেঁচিয়ে বলে উঠল অর্ক। মিশর সুন্দরীর চোখ মুখ থেকে তখন বিস্ময় কেটে গেছে। ঠোঁটের কোণে দেখা দিয়েছে ক্রূর হাসি। সে আরো এক পা করে এগিয়ে এসে অর্ককে বলল, বেশ প্রিয়তম, তবে তোমার গন্তব্যেই তোমায় পৌঁছে দিচ্ছি। বলতে বলতেই সে দু হাতে টিপে ধরল অর্কর গলা। অর্কর দম বন্ধ হয়ে যেতে থাকে। প্রাণপণ চেষ্টা করতে থাকলো নিজের গলা থেকে হাত দুটো ছাড়াবার, কিন্তু ছাড়ানো তো দূরের কথা, হাত দুটোকে বিন্দুমাত্র নাড়াতে পর্যন্ত পারল না। এক ফোঁটা অক্সিজেনের জন্য ফুসফুস ফেটে যেতে চাইছে। চোখে পুরোপুরি অন্ধকার ঘনিয়ে আসার ঠিক আগে দেখতে পেল মেয়েটির সুন্দরী মূর্তি কখন খসে পড়েছে। সে জায়গায় অতি ভয়ঙ্কর কদাকার এক নারী মূর্তি তার গলা অসীম শক্তিতে টিপে ধরে বিভৎসভাবে হাসছে। একসময় লুটিয়ে পড়ল অর্কর মৃতদেহটা। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কেলের ইজিপ্টোলজির প্রফেসর, বছর 33-এর তরুণ আমেরিকা নিবাসী কলকাতার বাঙালি ডক্টর অর্ক সান্যালের দেহ চিরকালের জন্য নীলনদের নিচে পলিমাটিতে পোঁতা রইল। কেউ কখনো তার খোঁজ পেল না। পৃথিবীবাসী শুধু জানল সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। এতক্ষণ তোমরা শুনছিলে আহ্বান, রচনা দেবাশিস ভট্টাচার্য, গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। মায়ের চরিত্রে সোমশ্রী, অর্কর চরিত্রে আর্য, আবদেল হালিম আলীর চরিত্রে পার্থ, বারবারার চরিত্রে পূর্বা, বিমান সেবিকার চরিত্রে স্বর্ণালী এবং মিশরীয় সুন্দরীর চরিত্রে তৃষা।
শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনা আর্য। সমগ্র পরিচালনা ও পরিবেশনা টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। পোস্টার ডিজাইন সৌভিক। অনেক ধন্যবাদ জানাই লেখক দেবাশিস ভট্টাচার্যকে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থেকে আমাদের সর্বপ্রকার সাহায্য করার জন্য। আগামী পর্বে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরে আসব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি, নমস্কার।